আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান আবারও তার নতুন মিসাইলগুলোর পরীক্ষা করেছে। কোনো দেরি না করে সরাসরি সেই দৃশ্য দেখানো হয়েছে। ইরান ভয়ঙ্কর মিসাইল পরীক্ষা করেছে, সেটাও ক্রুজ মিসাইল, ছোটখাটো মিসাইল নয়, পুরোপুরি অ্যাডভান্স মিসাইল, এবং এটিকে লং রেঞ্জ হিসেবে দাবি করা হচ্ছে। এখন ভাবুন, যেখানে ইরানের উপর এত নিষেধাজ্ঞা রয়েছে সেখানে ইরান নির্দ্বিধায় ধারাবাহিকভাবে মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে। বড় কথা হলো, এই দীর্ঘপাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করেছে ইরান। এ সময় ইরান আবার স্পষ্ট করে বলেছে যে শত্রুর মোকাবিলায় যে কোনো পরিস্থিতিতে লড়াইয়ের জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত। অন্যদিকে আপনাদেরকে জানাই, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার অফিসিয়াল বিবৃতি ক্যামেরার সামনে প্রকাশ হয়েছে এবং তিনি স্বীকার করেছেন যে তারা দুইবার ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করেছিলেন এবং দুইবারই ব্যর্থ হয়েছেন। এই লোকটি বলেছেন, আমরা দুইবার ইরান রেজিম পরিবর্তনের চেষ্টা করেছি এবং দুইবারই ব্যর্থ হয়েছে। আরও বলেছেন, ইরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য পর্যায়ে আনতে হবে, তবেই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো আলোচনা বা চুক্তি এগিয়ে নেবে। ওদিকে ইরানের ভেতরে দুইটি সন্ত্রাসী গ্রুপ ভয়ঙ্কর বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো কঠোর প্রচেষ্টায় সেই হামলা ব্যর্থ করেছে। এদিকে ইরান গালফ অফ ওমান থেকে তেহরান পর্যন্ত পাইপলাইন বসাচ্ছে, যাতে অন্যান্য দেশ থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে পানি এনে দেশের পানি সংকট দূর করা যায়। কাজ শুরু হয়ে গেছে। আগের তুলনায় ইরান অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এই দুইটি ছবিতে দেখা যাচ্ছে ইরান তার মিসাইল ঘাঁটিকে আরও শক্তিশালী করছে। আগেও ঘাঁটি শক্তিশালী ছিল, এখন আরও বেশি শক্তিশালী করা হচ্ছে। ইরানের সফল কামিকাজে শাহেদ ড্রোনের পর ইরান আরেকটি নতুন ড্রোন দেখিয়েছে, নাম হাদিদ 110। এটি নতুন এক আত্মঘাতী ড্রোন এবং বেশ ভয়ঙ্কর। এদিকে ইরানের ভেতরে যখন হিজাব নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে, তখন অনেক নারী এমনভাবে বেপরোয়া ও উন্মুক্ত আচরণ করছে যেন তারা বহুদিন ধরে এর অপেক্ষায় ছিল। ইরানে একটি ম্যারাথন হয়েছে, সেখানে নারীদের হিজাব ছাড়া খুবই উন্মুক্ত অবস্থায় দৌড়াতে দেখা গেছে। পুরো অনুষ্ঠানটি এই দুই নারী আয়োজন করেছিল। ভালো করে দেখুন, এই দুই নারী মূল আয়োজক। এখন ইরান শেষ পর্যন্ত এই দুই নারীকে গ্রেফতার করেছে। আপনি জানলে অবাক হবেন, আজারবাইজান একটি মুসলিম দেশ হলেও ইসরায়েলের দিকেই ঝুঁকে আছে। আজারবাইজানের জনসংখ্যার বড় অংশই শিয়া, তারপরও সেখানে উন্মুক্ততা বা বেপরোয়া পরিবেশ বেশি এবং দেশটির ঝোঁক ইসরায়েলের দিকে। যখনই ইরানের উপর কোথাও আক্রমণ হয় বা ইরান সমস্যায় পড়ে, তখনই আজারবাইজান ইসরায়েলের পক্ষে উপস্থিত হয়। শ্রদ্ধেয় মহোদয়, আপনাদের জানাতে চাই, ইসরায়েলের ডিফেন্স প্রতিনিধি দল এখন আজারবাইজান যাচ্ছে। এটা তো পরিষ্কার, ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিনিধিরা যদি আজারবাইজান যায়, তাহলে দুই দেশের মধ্যে কি রান্না হচ্ছে, কতটা কাছাকাছি তারা আসছে এবং এতে ইরানের জন্য কত বড় হুমকি তৈরি হচ্ছে, এটা কাউকে আলাদা করে বোঝানোর দরকার নেই, আপনারা নিজেরাই বুঝতে পারেন। ওদিকে লেবাননের প্রধানমন্ত্রী পুরো দোষটা ইরানের ঘাড়ে চাপিয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন, হিজবুল্লাহ যতক্ষণ পর্যন্ত ইরান থেকে অনুমতি পাবে না, ততক্ষণ পর্যন্ত তারা অস্ত্র নামাবে না। ইরানে বসে থাকা তাদের নেতাদের নির্দেশ পেলেই কেবল হিজবুল্লাহ অস্ত্র ছাড়বে। অন্যদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র লেবাননের সেনাবাহিনীকে নতুন সামরিক সরঞ্জাম ও অস্ত্র অনুমোদন করেছে। কুকুরের মতো জীবনযাপনের চেয়ে সম্মানের মৃত্যু ভালো, কিন্তু লেবাননের প্রধানমন্ত্রী কি বললেন? চারিদিক থেকে মার খাওয়ার পরে, বোমাবর্ষণ সহ্য করার পরে, হাজারো নিরপরাধ মানুষের মৃত্যুর পরে, আমেরিকা ও ইসরায়েলের প্রতারণার পরে এখন ওই টাকমাথা প্রধানমন্ত্রী বলছে, আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চাই না। যুদ্ধ না চাইলে পুরো লেবাননই ইসরায়েলের হাতে দিয়ে দিন, গিয়ে জুড়ে যান গ্রেটার ইসরায়েলে। এমনও হতে পারে যে ইসরায়েল ও লেবানন এক হয়ে যায়, কারণ যে লোকটিকে আপনারা পর্দায় দেখছেন সে ইসরায়েলের পক্ষ থেকে বৈরুত গিয়েছিল। সেখানে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে গোপনে বৈঠক করেছে এবং ফিরে এসে বলছে, লেবাননের সঙ্গে আমাদের ডিল হতে পারে, আমাদের শর্তে খুব ভালো সম্পর্ক রেখে চলা সম্ভব। যেমন ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে করেছে, ঠিক তেমনভাবেই লেবাননের ভেতরেও ইসরায়েলের সেনারা কাজ করছে। এই ভিডিওটি দেখুন, ইসরায়েলের সেনারা লেবাননের ভেতরে ঢুকে লেবাননের মানুষদের ঘরবাড়ি ভাঙচুর করছে। অন্যদিকে আমেরিকার যে কর্মকর্তা আছেন, সে টাকমাথা লোক নিজেই বলেছেন, লেবানন একটি ব্যর্থ দেশ। আর আমি যদি এটা বলি তখন লেবাননের লোকেরা রাগ করে, কিন্তু আমি বারবার বলবো, লেবাননের সরকার ৮০ বার চেষ্টা করেছে হিজবুল্লাহকে অস্ত্র নামাতে বাধ্য করতে, কিন্তু তা পারেনি। হিজবুল্লাহ লেবানন সরকারের কাছে মাথা নত করবে না। ওদিকে ইরানে বসে থাকা হিজবুল্লাহর শীর্ষ কমান্ডাররা বক্তব্য দিয়েছে। তারা স্পষ্ট বলেছে, আমরা অস্ত্র ফেলব না, আমরা আত্মসমর্পণ করব না, লেবাননের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব। অন্যদিকে আমেরিকা এখন সিরিয়া নিয়ে খুব বেশি খুশি। সিরিয়ার ভেতরে থাকা তাদের দালাল জোলানিকে আমেরিকা অভিনন্দন দিয়েছে এবং বলেছে, তুমি ভালো কাজ করছো, ইরান যে অস্ত্র লেবাননে পাঠাতে চাইছে সেটি তুমি আটকাচ্ছ। একদিকে এসব বলা হচ্ছে, আর অন্যদিকে বাস্তবতা হলো জোলানির অবস্থা ভয়াবহ চাপে। এই দেখুন, ইসরায়েলের সেনারা সিরিয়ায় আরও গভীরে ঢুকে পড়েছে। যে এলাকাগুলোতে ইসরায়েল আগে কখনো ঢোকেনি, এখন সেই এলাকা পর্যন্ত ইসরায়েলি সেনারা পৌঁছে গেছে। এই একই আমেরিকা জোলানিকে নিয়ে আরও বলেছে, আমরা যা বলেছি জোলানি তাই করেছে। আমরা বললাম ইসরায়েলের সঙ্গে কথা বলতে, সে কথা বলেছে।
আমরা বললাম ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে না, সে জড়ায়নি। ইসরায়েলের সেনারা যেখানে সিরিয়ার ভেতরে ঢুকছে সেখানে জোলানি অনেক জায়গায় সহমত দিয়েছে এবং একসাথে কাজ করতে প্রস্তুত। কিন্তু তারপরও ইসরায়েল সিরিয়ার উপর বিশ্বাস রাখতে পারছে না। যে লোকটি আল কায়েদা এবং আইএস এর কমান্ডার ছিল সে যদি সন্ত্রাসী না হয় তবে কে সন্ত্রাসী? বিশ্বের টেরোরিস্টে থাকা এই জোলানিকে এখন কানাডাও তালিকা থেকে সরিয়ে দিয়েছে। পাশাপাশি জোলানি কাতারের রাজধানী দোহায় একটি সম্মেলনে গিয়েছিল। সেখানে সে 1000% সত্য কথা বলেছে এবং ফিলিস্তিনের পক্ষে কথা তুলেছে। সে বলেছে ইসরায়েল সিরিয়ার ভেতরে ভূতের সঙ্গে লড়ছে, ওখানে কেউ নেই, কেউ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে না, জোর করে আমাদের দেশেও ঢুকে আছে। এটা শুধু করছে যাতে সবার দৃষ্টি সরিয়ে দেওয়া যায় যে 60 থেকে 70,000 ফিলিস্তিনিকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা ঢেকে রাখা যায়। Israel, in managing its crises in the region, often exports crises to other countries and tries to run away from the horrifying massacres it committed in Gaza, and it does so by attempting to export crises. Israel has become a country that is in a fight against ghosts. They justify everything using their security. ওদিকে সিরিয়ার ভেতরে T4 এয়ারবেসে যেখানে আগে তুর্কি সেনারা মোতায়েন হওয়ার কথা ছিল, ইসরায়েল সেখানে হামলা করেছিল যেন তুর্কি বাহিনী সেখানে অবস্থান না করে। খবর হলো তুরস্ক আবারও একই এলাকায় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এইসব ঘটনার মধ্যে বড় খবর হলো সিরিয়ার ভেতরে জোর করে ঢুকে ইসরায়েল এখন সেখানে সামরিক মহড়া করার পরিকল্পনা করছে। অন্যদিকে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং দাবি করেছে যে তারা নাকি ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছিল। এদিকে তুরস্ক ইসরায়েলের পেছনে আগুন ধরিয়ে দেওয়া এক বক্তব্য দিয়েছে এবং বলেছে হামাস তখনই অস্ত্র ফেলবে যখন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হবে। কিন্তু হামাস উল্টো কথা বলছে। হামাস বলেছে যখন ইসরায়েলের বাহিনী পুরোপুরি গাজা থেকে বের হয়ে যাবে তখন আমরা আমাদের সব অস্ত্র ফিলিস্তিনি সরকারের হাতে তুলে দেব। ওদিকে কাতারের আমির বলেছেন গাজায় পূর্ণ যুদ্ধবিরতি তখনই হবে যখন ইসরায়েল গাজার প্রতিটি অংশ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বের হয়ে যাবে। অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী দোহায় বসে নিশ্চিত করেছেন যে খুব শিগগিরই আন্তর্জাতিক সামরিক বাহিনী গাজার ভেতরে মোতায়েন হবে। আপনি আপনার স্ক্রিনে যে সৈনিককে দেখছেন সে জাহান্নামে পৌঁছে গেছে, নিজের হাতে নিজের জন্য জাহান্নামের দরজা খুলেছে। পোস্টে সব লেখা আছে। জানিয়ে রাখি এই লোকটি গাজায় গণহত্যায় অংশ নিয়েছিল। সেখান থেকে ফেরার পর তার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে এবং সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। ইসরায়েলের অবস্থা এতটাই করুণ যে মানুষ সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না, মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে আর সেনাবাহিনীতে লোক সংকট দেখা দিয়েছে। এখন তারা সামরিক সেবার মেয়াদ আরও 3 বছর বাড়িয়ে দিয়েছে। মানে আপনি যদি সেনাবাহিনীতে থাকেন আর না থাকলেও আপনাকে দেশের সেনাবাহিনীতে অন্তত যোগ দিতে হবে এবং অতিরিক্ত 3 বছর কাজ করতে হবে। এদিকে তদন্তে বড় বিস্ফোরণ ঘটেছে। এই দেখুন সামনে আপডেট, ফুল স্ক্রিনে দেখাচ্ছি। তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে বিশ্বের সমস্ত সাংবাদিক, আমি হই বা অন্য যে কেউ, ইসরায়েল কিছু নির্দিষ্ট সফটওয়্যার ও অ্যাপের মাধ্যমে তাদের নজরদারিতে রাখছে, যেগুলো আমাদের কাছে মনে হয় খুব দরকারি এবং ফ্রি। আমরা ডাউনলোড করে ব্যবহার করি আর সেই অ্যাপ দিয়ে ইসরায়েল সারা বিশ্বের সাংবাদিকদের কথাবার্তা শুনছে, নজর রাখছে এবং গুপ্তচর বৃত্তি করছে। ওদিকে ইসরায়েল বলেছিল তারা রাফা সীমান্ত খুলে দিচ্ছে, তবে শুধু ফিলিস্তিনিরা বাইরে যেতে পারবে, ফিরতে পারবে না। প্রথমে মিশর এর নিন্দা করেছে। এখন খবর হলো জর্ডান, পাকিস্তান, UAE, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব এবং কাতার সবাই এই ঘটনায় ইসরায়েলের নিন্দা করেছে। কিন্তু তারা শুধু নিন্দাই করতে পারে, ইরানের মতো পেছনে আগুন ধরানোর মতো ক্ষমতা তাদের কারোরই নেই। সবাই যেন ইরানের ছোট বোন। এদিকে ইউক্রেনীয়রা ইসরায়েলকে খুবই সমর্থন করত। রাশিয়ার ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে হাজার হাজার ইউক্রেনীয় এই ইসরায়েলে এসেই থাকছিল। কিন্তু ইসরায়েল ঘোষণা করেছে এই বছরের শেষ নাগাদ হাজার হাজার ইউক্রেনীয়কে দেশ থেকে বের করে ফেরত পাঠানো হবে। আপনারা হয়তো লিপটন চা খান, বিশেষ করে গ্রিন টি। জেনে রাখুন এটি মার্কিন ইসরায়েলি প্রোডাক্ট, তাই লিপটন বাদ দিন, দেশি চাই আসুন। নিজের ঘরের খাবার খান এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিন। এখন তুরস্কে লিপটনের জোরদার বয়কট শুরু হয়েছে এবং পরিস্থিতি এমন যে লিপটন বিক্রি বন্ধ হয়ে গেছে। অনেক দোকান লিপটনের স্টক সরিয়ে দিয়েছে, ব্যবসা বন্ধ। আরবরা ইরানকে অপছন্দ করে, কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে আরব দেশগুলো বুঝে গেছে হুমকি ইরান নয় ইসরায়েল। এই যে রিপোর্ট, সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান বলেছেন আমেরিকা ইরানকে নিয়ে হিসাব নিকাশ সেরে ফেলেছে। ইরান অঞ্চলটির জন্য বড় হুমকি নয়, বর্তমান সময়ের সবচেয়ে বড় হুমকি হল ইসরায়েল। ওয়েস্ট ব্যাংক, ফিলিস্তিন, গাজা, সিরিয়া, লেবানন এবং আশপাশের দেশগুলোর জন্য এখন সবচেয়ে বড় বিপদ ইসরায়েল, এটি তাদের বক্তব্য। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।